আজকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু কথা বলি। আসলে গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক অঙ্গন কিন্তু বেশ গরম। দেখুন, সরকারের উপদেষ্টা নিয়ে কথাবার্তা হচ্ছে, একজন হেভিওয়েট নেতা অ্যারেস্ট হয়েছেন, ওদিকে বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, আবার নতুন দল এনসিপিও কিছু চ্যালেঞ্জের মুখে। মানে সব মিলিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। তো প্রথম যে বিষয়টা, সেটা হলো নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিওর আহ্বায়ক নাহিদ ইসলাম। উনি বেশ গুরুতর একটা অভিযোগ করেছেন। বলছেন কি, সরকারের অনেক উপদেষ্টা নাকি শুধু নিজেদের আখের গোছানো আর কিভাবে নিরাপদে কেটে পড়া যায় সেই ধান্দায় আছেন। মানে তার মতে ছাত্রনেতাদের বাদ দিয়ে উপদেষ্টা বানানোটা ঠিক হয়নি, এতে নাকি আস্থার সংকট তৈরি হয়েছে। এরপর দ্বিতীয়ত একটা বড় খবর হল, ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বি.এম. মোজাম্মেল হক গ্রেফতার হয়েছেন। জুলাই আন্দোলনের সময় ভায়োলেন্সের অভিযোগে উনি কিছুদিন আড়ালে ছিলেন। এই গ্রেফতারটা কিন্তু রাজনৈতিক মহলে বেশ নাড়াচাড়া দিয়ে গেছে। তৃতীয়ত, প্রধান বিরোধী দল বিএনপি, তারা নির্বাচনের জন্য একদম পুরো দমে লেগে পড়েছে। শোনা যাচ্ছে বেশ কয়েকটা জরিপ করে প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ। প্রার্থীর ইমেজ, জনপ্রিয়তা এগুলোকেই নাকি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, জোটের শরিকদের সাথে সিট ভাগাভাগি নিয়ে একটা চাপ কিন্তু আছে। আর সবশেষে চতুর্থত, জুলাই গণঅভ্যুত্থানে যাদের বড় ভূমিকা ছিল, সেই এনসিপি কিন্তু সাংগঠনিক বা আর্থিকভাবে এখনও তেমন শক্ত হতে পারেনি। এমনকি তাদের দলের প্রতীক শাপলা পাওয়া নিয়েও নির্বাচন কমিশনের সাথে একটা আইনি লড়াই চলছে। তো বুঝতেই পারছেন, নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে এখন চলছে নানা হিসাব নিকাশ আর কৌশল সাজানোর খেলা। আজকের আলোচনায় আমরা নজর রাখছি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক কিছু গুরুত্বপূর্ণ ঘটনার দিকে। মানে আমাদের হাতে কিছু সূত্র এসেছে, বিশেষ করে যুগান্তরের একটা রিপোর্ট, সেটার ভিত্তিতে আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব। ধরুন, উপদেষ্টাদের ভূমিকা নিয়ে যে নতুন বিতর্ক, তারপর একটা গ্রেফতারের খবর আছে। বিএনপি কিভাবে এগোচ্ছে নির্বাচনের জন্য, তাদের জোটের কি অবস্থা, আর নতুন দল এনসিপি, তাদের চ্যালেঞ্জগুলো ঠিক কি? অবশ্যই। আপাতদৃষ্টিতে এগুলো আলাদা ঘটনা মনে হলেও আসলে সবগুলোর মধ্যেই একটা যোগসূত্র আছে। আমরা দেখব কিভাবে এগুলো মিলেমিশে দেশের এখনকার রাজনৈতিক চালচিত্রটা তুলে ধরছে। আর সামনে কি হতে পারে তারও একটা আভাস পাওয়া যেতে পারে। এই ক্ষমতার পালাবদলের সময়গুলো তো এমনিতেই একটু অস্থির থাকে। ঠিক। তাহলে ওই উপদেষ্টাদের বিষয় দিয়েই শুরু করি। এনসিপি নেতা নাহিদ ইসলাম যে বললেন, বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। হ্যাঁ, শুনেছি। বলছেন যে কয়েকজন উপদেষ্টা নাকি নিজেদের সেফ এক্সিট, মানে নিরাপদে সরে পড়ার পথ খুঁজছেন। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও যোগাযোগ করছেন। তার কথা অনুযায়ী নাগরিক সমাজ যে ভরসাটা করেছিল, সেটার মর্যাদা তারা রাখছেন না। এটা তো বেশ গুরুতর অভিযোগ, তাই না? গুরুতর তো বটেই। দেখুন, এই ধরনের কথা বিশেষ করে যখন ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিদের নিয়ে বলা হয়, স্বাভাবিকভাবেই একটা অবিশ্বাস, একটা সন্দেহের অবতারণ তৈরি করে। নাহিদ ইসলাম যদিও ছাত্র নেতাদের উপদেষ্টা বানানোর পক্ষে যুক্তি দিয়েছেন। হ্যাঁ, তিনি বলেছেন ছাত্ররা দায়িত্ব না নিলে নাকি সরকারই টিকত না। ঠিক, সেটা তার বিশ্লেষণ। কিন্তু তার এই মন্তব্যগুলো সরকারের ভেতরের বোঝাপড়া, সমন্বয়ের জায়গাটা, আস্থার জায়গাটা নিয়ে একটা প্রশ্ন তুলে দিচ্ছে। যদি এই আস্থার সংকট সত্যি হয়, তাহলে তো সেটা পুরো সিস্টেমের জন্যই বেশ ঝুঁকির ব্যাপার। এই আস্থার সংকট কি শুধু উপদেষ্টাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এর প্রভাব আরও ছড়াতে পারে? না, আমার তো মনে হয় এর প্রভাব আরও গভীরে যাওয়ার সম্ভাবনা। দেখুন, অন্তর্বর্তী সরকারের মূল শক্তিই তো হলো তার নিরপেক্ষতা আর সব পক্ষের আস্থা। সেখানে যদি গোড়াতেই এরকম প্রশ্ন উঠে যায়, তাহলে তো পুরো নির্বাচনী প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়েই কথা উঠতে পারে। এটা শুধু কয়েকজন উপদেষ্টার বিষয় না, এটা পুরো ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার প্রশ্ন হয়ে দাঁড়ায়। আচ্ছা, এর মধ্যে কিন্তু আরেকটা খবর এসেছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বি.এম. মোজাম্মেল হক, তাকে গ্রেফতার করা হয়েছে ঢাকা থেকে। হ্যাঁ, খবরটা দেখেছি। তিনি তো বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। ঠিক। আর অভিযোগটা হচ্ছে জুলাই আন্দোলন কেন্দ্রিক, নিজ এলাকায় নাকি সহিংসতায় নেতৃত্ব দিয়েছিলেন। দেখুন, এই গ্রেফতারটাকে শুধু একজন নেতার আটক হওয়া হিসাবে দেখলে হয়তো পুরো ছবিটা পাওয়া যাবে না। এর একটা রাজনৈতিক তাৎপর্য আছে। কিন্তু একদিকে এটা হতে পারে জুলাই আন্দোলনের ঘটনাগুলোর বিচার বা জবাবদিহিতার যে প্রক্রিয়া চলছে তারই অংশ। অন্যদিকে এটা ক্ষমতাসীন দলের ভেতরও হয়তো কোনো সমীকরণে প্রভাব ফেলবে।
আর একই সাথে এটা অন্যদের জন্য একটা একটা বার্তাও হতে পারে যে অতীতের কাজের জন্য জবাবদিহি করতে হতে পারে। সময়টাও দেখুন নির্বাচনের ঠিক আগে। নির্বাচনের কথায় যখন আসলই, বিএনপি কিন্তু পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বলে খবর। শোনা যাচ্ছে প্রায় 5টা আলাদা জরিপ চালিয়ে তারা আসনভিত্তিক প্রার্থী বাছাইয়ের কাজটা প্রায় শেষ করে এনেছে। আচ্ছা, অক্টোবরের মাঝামাঝিই নাকি প্রায় 70% আসনে একক প্রার্থীকে মানে মাঠে নামার গ্রিন সিগন্যাল দেওয়া হতে পারে। তারেক রহমান নিজেই নাকি প্রার্থীদের ইমেজ, জনপ্রিয়তা এসব দেখছেন। এই কৌশলটা কিন্তু ইন্টারেস্টিং। মানে তফসিল ঘোষণার আগেই প্রার্থী ঠিক করে মাঠে নামিয়ে দেওয়া। এর ফলে তারা প্রচারণার জন্য বাড়তি সময় পাবে, কর্মীদের গোছাতে পারবে। তবে এখানে একটা দ্বিধাও কি লক্ষ্য করা যাচ্ছে? যেমন দলের কেউ বলছেন এখনই চূড়ান্ত হচ্ছে, আবার কেউ বলছেন তফসিলের পর পার্লামেন্টারি ভোট করবে। হ্যাঁ, এই ভিন্ন ভিন্ন বক্তব্য কানে আসছে। এটা কি তাদের কোনো কৌশল, নাকি আসলেই ভেতরে ভিন্ন মত আছে? সেটাই দেখার বিষয়। হতে পারে এটা কৌশলগত কোনো অবস্থান, আবার নেপথ্য মতপার্থক্য উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু প্রার্থী চূড়ান্ত করার সাথে সাথে তাদের তো আরেকটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, জোটের শরিকদের আসন চাহিদা। ও হ্যাঁ, সেটা তো একটা বড় মাথা ব্যথা হওয়ার কথা। যুগপৎ আন্দোলনে যারা ছিল তারা সবাই মিলে নাকি 100রও বেশি আসন দাবি করে বসেছে। সংখ্যাগুলো বেশ বড়। এলডিপি 15, গণফোরাম 15, গণতন্ত্র মঞ্চ 50-এর বেশি, 12 দলীয় জোট 20, জাতীয়তাবাদী সমমনা জোট 9টা। প্রায় 100রও বেশি। এটা বিএনপির জন্য বিরাট একটা পরীক্ষা। একদিকে জোট ধরে রাখতে হবে, কারণ আন্দোলনের সময় তারা একসাথে ছিল। ঠিক। অন্যদিকে নিজের জন্যও তো পর্যাপ্ত আসন নিশ্চিত করতে হবে, তাই না? এতগুলো দলের দাবি মেটানো বলতে গেলে প্রায় অসম্ভব। এখানে অনেক দর কষাকষি হবে, কেউ হয়তো মনক্ষুণ্ণ হবে। এই আসন ভাগাভাগির সমীকরণ যদি ঠিকঠাক না মেলে, তাহলে কিন্তু ভোটের আগেই জোটে একটা টানাপোড়েন শুরু হয়ে যেতে পারে। এটা তাদের নির্বাচনী কৌশলের একটা দুর্বল জায়গা হয়ে উঠতে পারে কিন্তু। একদম। এবার আসি এনসিপি প্রসঙ্গে, মানে জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনে তাদের একটা ভূমিকা ছিল, কিন্তু নির্বাচনী ময়দানে তারা বেশ পিছিয়ে আছে, এমনটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, সেটাই শোনা যাচ্ছে। দলটির আহ্বান নাহিদ ইসলাম নিজেই তো স্বীকার করেছেন যে সাংগঠনিকভাবে তারা ততটা শক্তিশালী হতে পারেননি। তৃণমূলে কাঠামো নেই, ছাত্র সংসদ নির্বাচনে ফল ভালো হয়নি, আর্থিক সংকটও আছে। দেখুন, নতুন দলের জন্য এই চ্যালেঞ্জগুলো কিন্তু অস্বাভাবিক না। বিশেষ করে যারা একটা আন্দোলনের ভেতর দিয়ে উঠে আসে, তাদের সাংগঠনিক কাঠামো রাতারাতি তৈরি হয় না। এটা সময় সাপেক্ষ ব্যাপার। তার উপর আবার যোগ হয়েছে শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাথে একটা দ্বন্দ্ব। হ্যাঁ, ওটা আরেকটা সমস্যা। কমিশন প্রতীকটা বাতিল করেছে, কিন্তু এনসিপি ওটা ছাড়তে চাইছে না। তারা আইনি লড়াই, রাজনৈতিক লড়াইয়ের কথা বলছে। দেখুন, প্রতীক তো শুধু একটা ছবি না, এটা দলের পরিচিতি, কর্মীদের উজ্জীবিত রাখার একটা মাধ্যমও। এই প্রতীক বিতর্ক তাদের আরও কিছুটা পিছিয়ে দিচ্ছে মনে হচ্ছে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, পরিস্থিতিটা বেশ জটিল। একদিকে অন্তর্বর্তী সরকার আর উপদেষ্টাদের নিয়ে অবিশ্বাস, অন্যদিকে পুরনো ঘটনায় গ্রেফতার, আবার প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনের জন্য কোমর বাঁধছে, কিন্তু জোটের সমীকরণ মেলানো কঠিন, আর নতুন দল লড়ছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে। একদম। অনেকগুলো স্তর, অনেকগুলো ঘটনা একসাথে ঘটছে। প্রত্যেকটারই নিজস্ব তাৎপর্য আছে। তবে সবকিছুর শেষে দিন শেষে প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে একটাই। কি সেটা? এই যে এত রাজনৈতিক হিসাব নিকাশ, জোটের টানাপড়েন, নতুন শক্তির উত্থান পতনের চেষ্টা, এই সব ডামাডোলের মধ্যে সাধারণ মানুষের যে মূল চাওয়া পাওয়া, তাদের প্রতিদিনের জীবনের যে সংকটগুলো, সেগুলো কি আদৌ আলোচনার কেন্দ্রে আসতে পারছে? নাকি এবারে নির্বাচনও শেষ পর্যন্ত শুধু ক্ষমতার পালাবদলের একটা কৌশলী লড়াই হয়েই থেকে যাবে? এই প্রশ্নটাই বোধহয় আমাদের আজকের আলোচনা শেষে রেখে যেতে হচ্ছে।